স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। জোটের জটলা দিনকে দিন বাড়ছে, যাতে ছোট দলগুলো আরো ছোট হচ্ছে। হালের বৈকেন্দ্রিক রাজনীতি আবার বড় দলগুলোকেও বিব্রত করছে। হরতালে আগমনে জনগণও এখন বিপাকে। এসব নিয়ে আজকের আলোচনা রাজনীতির পাঠ। কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সমাজ চিন্তাবিদ আবুল কাশেম ফজলুল হক, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাদেকা হালিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌস হোসেন। স্বাগত আপনাদের। জনাব আবুল কাশেম ফজলুল হক, আপনার কাছেই প্রথমে জানতে চাইব যে ৭১-এ মানবতা বিরোধী অপরাধীদের বিচার, রাজনৈতিক আইনি প্রক্রিয়ায় জামাতের রাজনীতিকে সমূলে উৎপাটন এইসব ধরনের কাজে নাগরিক সমাজ ও তরুণ প্রজন্মের একটি অংশ শুধু আওয়ামী লীগের উপরই দায় চাপায় এবং বলে যে তারা আওয়ামী লীগ জামাত ইসলামের সাথে কোনো না কোনো ভাবে আতাত করছে বা অন্য কোনো আতাতের রাজনীতি করছে। এই বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর দায় দায়িত্ব নিয়ে তরুণ সমাজ কেন কথা বলে না? আপনার কাছে কি মনে হয়, আপনার বিশ্লেষণ? প্রশ্নটা যথেষ্ট কঠিন, উত্তর দেওয়াও কঠিন। কারণ যুদ্ধাপরাধীদের বিচার আমাদের একটা দীর্ঘ সময়ের ব্যাপার। ১৯৭২ সনের ১২ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তখন তার উপরে সবচেয়ে বড় চাপ ছিল আওয়ামী লীগের ভেতর থেকে এবং আওয়ামী লীগের বাইরে থেকেও, যে যুদ্ধাপরাধীদের বিচার চাই। এবং সেই চাপের মধ্যে বেশি সময় না নিয়েই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় সরকার হস্তক্ষেপ করে। তাতে তখন আইন প্রণয়ন করা হয়, কোলাবোরেশন অ্যাক্ট 1972, তারপরে ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং বিচার কার্য আরম্ভ হয়। এই পুরো সময়টা ধরে কিন্তু সরকারের উপরে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, আওয়ামী লীগের বিভিন্ন অংশ, এমনকি সাধারণ নাগরিকেরাও চাপ সৃষ্টি করছে, যেন সবার মনে একটা অবিশ্বাস যে সরকার বোধহয় বিচারের কাজ দীর্ঘ করতে চায়, বিচারটা করতে চায় না, এরকম। তো সেই অবস্থায় বিচার কার্য আরম্ভ হয়েছে এবং শেখ সাহেব উত্তেজনার মধ্যে অন্তত ২ বার বিবৃতি দিয়েছেন যে ক্ষমা মহত্বের লক্ষণ, আমি চাইব বাংলাদেশের মানুষ ক্ষমাপরায়ণতার পরিচয় দিক। প্রতিহিংসা খারাপ, প্রতিহিংসার মনোভাব বাংলাদেশের মানুষের মধ্যে আমি চাই না, এরকম বিবৃতি দিয়েছেন। তাতে লোকের আরও অবিশ্বাস সৃষ্টি হয়েছে যে আসলেই বোধহয় বঙ্গবন্ধু বিচার চান না। ক্রমাগত একটা চাপ গেছে, সেই চাপের মধ্যে বিচার আরম্ভ হয়েছে এবং ১ বছর খানেক সময়, ১ বছরই বিচার চলে। তাতে কিছু লোকের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়, কোনো বিচারের খবর পত্রিকায় অনেক বেশি ছাপা হয়। যেমন আব্দুল মোতালেব মালেক তখন গভর্নর ছিলেন ১৯৭১ সনে, পলিটিশিয়ান। তার বিচার যখন হয় সেটা পত্রিকায় হিউজ পাবলিসিটি পেয়েছে। তখন তো টেলিভিশন এবং অন্য মিডিয়া এরকম ছিল না, বিভিন্ন চ্যানেল। তো এইসবের মধ্য দিয়ে গেছে। একটি পর্যায়ে বঙ্গবন্ধু বললেন যে ক্ষমা মহত্বের লক্ষণ, প্রতিহিংসা ভালো নয়, বাঙালি জাতি প্রতিহিংসা মনের মধ্যে পুষে চলবে না, সকলেই মিলেমিশে বাস করতে হবে, এরকম কথা বলে সাধারণ ক্ষমা ঘোষণা করে সরকার। এবং সাধারণ ক্ষমা ঘোষণার পরেই বঙ্গবন্ধু একটা তাগিদ দেন যে ১৬ই ডিসেম্বর সামনে আছে, ১৬ই ডিসেম্বরের আগেই পুলিশ কর্তৃপক্ষকে ইনস্ট্রাকশন দেওয়া হয়। সাধারণ ক্ষমা কি সকলের জন্য প্রযোজ্য ছিল নাকি যারা সরাসরিভাবে খুন, ধর্ষণ, রাহাজানির মতো অপরাধে জড়িত ছিল তাদের জন্য? গেজেটে কি প্রকাশিত হয়েছে জি সেটা দেখে ঠিক কথা বলা যাবে। আমি আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ বিরোধী লোকেরা যেসব কথা বলছেন সেগুলোতে বিশ্বাসযোগ্যতা পাইনি। নানা রকম মিথ্যা কথা ঢুকে গেছে আমাদের এইসবের মধ্যে, এটা দুঃখজনক। যাই হোক, তো এই সাধারণ ক্ষমা সম্পর্কে আমার এইটুকু মনে আছে যে যাদের অলরেডি বিচার আরম্ভ হয়েছে তাদের বিচার চলবে, যাদের বিচার এখনো আরম্ভ হয় নাই, চার্জশিট তৈরি হয়নি, তাদের ক্ষমা করা হলো। এবং বলা হলো, বঙ্গবন্ধু নিজে বলেছেন যে আগামী ১৬ই ডিসেম্বরের অনুষ্ঠানে, বিজয় দিবসের অনুষ্ঠানে যাতে ক্ষমাপ্রাপ্তরা অংশগ্রহণ করতে পারেন, সেই জন্য তাদেরকে ১৬ই ডিসেম্বরের আগেই মুক্তি দেওয়ার, এবং সেইভাবেই তাদেরকে হাজারে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু একটা স্পিরিট থেকে, একটা মনোভাব থেকে এই কথাটা বলেছিলেন। আর পরবর্তীকালে গোলাম আজমের বিচার নিয়ে যে গণ আদালত হলো, আরও পরবর্তীকালে এই সরকারের ইলেকশনের সময় প্রতিশ্রুতি বিচার করব, তারপরে সত্যি ট্রাইব্যুনাল গঠন করে বিচার কার্য আরম্ভ হয়েছে, এর জন্য নতুন আইন কানুন তৈরি করতে হয়েছে। এটা ফেজ বাই ফেজ গেছে এবং পুরো প্রক্রিয়ায় আমরা লক্ষ্য করি যে বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমা ঘোষণার পরে, বহু পরে, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল, অন্য কোনো নেতা এই বিচার আর দাবি করেনি।
স্যার এইভাবে ঘটনাটা গেছে। স্যার এবং তা থেকে মাঝখানে যদি একটু এটাও বলে নিতেন স্যার, যে বাংলাদেশে তো জামায়াতে ইসলামী দলটি নিষিদ্ধ ছিল, জামায়াতে ইসলামী দলটি আবার রাজনীতি শুরু করার প্রেক্ষাপটটাও যদি একটু বলতেন। প্রেক্ষাপটটা এই যে 1971 সনের 16ই মার্চ আত্মসমর্পণ করলো হানাদার বাহিনী। ডিসেম্বর স্যার, হ্যাঁ 16ই ডিসেম্বর। তার আগে 11ই ডিসেম্বর তাজউদ্দিন সরকার একটা আদেশ জারি করে যে জামাতে ইসলামী, নেজামে ইসলাম, মানে 1 নম্বর মুসলিম লীগ, 2 নম্বর নেজামে ইসলাম, 3 নম্বর জামাতে ইসলামী, 4 নম্বর পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, এই 4টা দল স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ থাকবে। আমরা অচিরেই স্বাধীনতা অর্জন করতে যাচ্ছি, স্বাধীন বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার থাকবে না। কি কারণে? প্রথমত তারা বাংলাদেশ সৃষ্টির গোটা প্রক্রিয়ায় আগাগোড়া সব ব্যবস্থায় বিরোধিতা করেছে। দ্বিতীয় কারণ, এই হানাদার বাহিনীর সঙ্গে তাদের অনেকেই সহযোগিতা করেছে। এই জন্য, নট বিকজ দে আর রিলিজিয়াস অর্গানাইজেশন, বাট বিকজ বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তাদের অবস্থান। তারপরে এই নিষেধাজ্ঞা বঙ্গবন্ধুর শাসনকালে তোলা হয়নি, এটা ছিল। যখন মার্শাল ল উঠে যায় জিয়াউর রহমানের আমলে, মার্শাল ল মুস্তাক জারি করেছিলেন, খন্দকার মুস্তাক রাষ্ট্রপতি, তখন পলিটিক্যাল পার্টিজ রেগুলেশন বলে আইন জারি হয়। সেই আইনটা এমনভাবে করা হয় যে জামাতে ইসলাম, নেজামে ইসলাম, কে বলে মুসলিম লীগ, নেজামে ইসলাম, জামাতে ইসলামী, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, এই দলগুলো রাজনীতি করার অধিকার পায়। তো এর মধ্যে 3টা দল, প্রথম 3টা দল রিভাইভ করে এবং রাজনীতি আরম্ভ করে। আর পিডিপি, নুরুল আমিন সাহেবের দল, সেটা আর রিভাইভ করেনি। নুরুল আমিন এটার সেক্রেটারি, তারা পাকিস্তান থেকে যায়, করাচিতেই তাদের কবর আছে। মাহমুদ আলী পরে পাকিস্তানে মন্ত্রীও হয়েছে। স্যার আপনাকে ধন্যবাদ। আমি একটু এই প্রসঙ্গে একটু ডক্টর সাদেকা হালিম আপনার কাছে আসি, যে জামায়াতের যে 2 দিনের হরতাল আমরা দেখলাম বৃহস্পতিবার এবং আজকে, তাতে সহিংস কোনো ঘটনা ঘটেনি। এটা কি আপনি প্রশাসন তথা সরকারের সাফল্য বলবেন, জামায়াত শিবির, নাকি জামায়াত শিবিরের নিষ্ক্রিয়তার কোনো কৌশল নিয়েছে এই কথা বলবেন? বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ ও জামাতের এই সময় রাজনৈতিক অবস্থান আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আমরা জানি যে আপনাকে একটু আমি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কথা স্মরণ করে দিচ্ছি। তিনি বলছেন আইন করে জামাতকে নিষিদ্ধ করলে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, তারা তো খুন খারাপিতে অবস্থা যেতে সমস্যা হবে। এই সেই আপনি উনি আজকে বলেছেন, ওনার একটা প্রেক্ষাপট ওনার বক্তব্য দিয়েছেন, যে কিন্তু আসলে শুধু তো অর্থমন্ত্রী বলছেন না, আমার মনে হয় যে এটা আমাদের দেশের নাগরিক সমাজ থেকেও অনেকে বলেছেন, বা যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন বা কাজ করেন, তারা বলছেন যে এটাকে আইন করে নিষিদ্ধ করলে অন্য কোনো নামে এটা আবার সারফেস করবে এবং সেটা অনেক ধরনের জঙ্গি সন্ত্রাসী ঘটনা বাংলাদেশে ঘটতে পারে, সে ধরনের একটা আশঙ্কা বা উদ্বেগ আমাদের মধ্যে আছে। তবে আমরা যে গত 2 দিনের যে হরতালটা দেখেছি, সেটা আসলে খুবই ঢিলেঢালাভাবেই হয়েছে। যদিও কেউ কারো নিজস্ব গাড়ি ঘোড়া নিশ্চয়ই বের করেনি, তবে আমরা দেখেছি যে পাবলিক ট্রান্সপোর্ট মোটামুটি ভালোই চলছে এবং আজকে দূরপাল্লার বাসগুলো আপনার কিছু কিছু চলে গেছে, তারা জনগণ সেটা থেকে উপকৃত হয়েছে। এটার একটা বড় বিষয় যেটার সাথে সম্পৃক্ত হয়েছে, সেটা হচ্ছে যে সম্প্রতি আমরা যে রায়টি পেয়েছি সাইদির, এবং সেখানে বিচার বিভাগের মধ্যে আমরা দেখেছি যে হ্যাঁ, সেখানে তাদের মধ্যে 2টি ভাগে বিভক্ত ছিল। সেই ধরনের একটি রায় এসছে। জনগণের জাতীয় ইচ্ছা কি ছিল সেটারও প্রতিফলন আছে, যে অনেকেই প্রত্যাশা করেছিলেন যে সর্বোচ্চ তার দণ্ডটি হবে, অর্থাৎ তার ফাঁসির রায় হবে, যেটা আমরা নিজেরাই গণমাধ্যমে দেখেছি যে অনেকেই বলে যে বাংলাদেশের স্বচ্ছতা নাই, জবাবদিহিতা নাই এই সরকারের, কিন্তু আমরাই দেখেছি যে আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব উনি গণমাধ্যমেই গভীর রাতে উনি একটি টিভি চ্যানেলের ইন্টারভিউতে উনি বলেছেন যে এটা তার কাছে প্রত্যাশিত রায় ছিল না, এবং এই রায়টি এসছে সেটা নিয়ে উনি স্যাটিসফাইড না, এবং কেন না, ট্রাইব্যুনালে কি সমস্যা হচ্ছে, প্রসিকিউশনে কি সমস্যা হচ্ছে, সেগুলো উনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। সাথে অনেক অন্যান্য সাংবাদিকরা ছিল। তো যার ফলে আমার কাছে মনে হচ্ছে যে জামাত যেটা অ্যাচিভ করতে চেয়েছিল সেই ধরনের একটি রায় তাদের কাছে এসে গেছে। তারা হয়তো চায়নি যে সাইদির মৃত্যুদণ্ড হোক। সেই ক্ষেত্রে বিবেচনায় তাদের এই যে, এবং তাদের যে পরিমাণ কর্মী বাহিনী আছে, সেটা তো অবশ্যই এই হরতাল হবে বলে যে পুলিশ টাইট দিয়েছে বা প্রশাসন নড়ে চড়ে বসেছে তা নয়। আপনি লক্ষ্য করবেন যে গত 1-1.5 বছর যাবৎ জামাতের মানে গতিবিধি, তাদের যে ছাত্র সংগঠনগুলি আছে, যেগুলো আমরা দেখছি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রচুর রকেটে যাচ্ছে সাধারণ ছাত্রদের এবং যারা রাজনীতিতে আছে তাদেরও, সেখানে কিন্তু অনেকভাবে টাইট দেওয়া প্রশাসন তাদেরকে তাদের আচরণ বা তাদেরকে নজরদারির মধ্যে রাখছে। সেই কারণে তারা যে নেই সেটা আমি ঠিক বলবো না, তারা সংঘবদ্ধ হয়ে ঠিক সেভাবে হয়তো রাস্তায় তারা আসতে পারেনি, এবং এখানে প্রশাসনেরও আমি বলবো যে তারা আরো বেশি কৌশলী হয়েছেন এবং সেই কৌশলের মাধ্যমে তারা এই হরতালটাকে
আবার যদি খুব খুব এই মুহূর্তে খুব চট করে যদি আপনাকে জানতে চাইতাম যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক যে প্রেক্ষাপটের কথা আমার প্রশ্ন জবাবে বললেন যে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে এসে যে জামায়াতের রাজনীতিটা যে আবার জামায়াত শুরু করতে পারলো আরো অন্যান্য তিনটি দল সহ, সেই রাজনীতি জামায়াত কি চালিয়ে যাবে বাংলাদেশে? মানে আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগের একটা দায়িত্ব আছে যে এই রাজনীতি যেটা ৭২ বা সংবিধানে ফিরে যাওয়ার কথা আমরা বলি, ধর্মভিত্তিক দলগুলির রাজনীতির ক্ষেত্রে যারা ধর্মকে ব্যবহার করে আসলে আমাদের স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছিল তাদের রাজনীতির ক্ষেত্রে আমাদের কাছে তো অবশ্যই মনে হয় যে ধর্ম নিয়ে রাজনীতি করা, ধর্মটা একান্তে ব্যক্তিগত ব্যাপার, কালেকটিভলি মানুষ কি ধর্ম কিভাবে তারা চর্চা করেছে তাদের ব্যবহার করেছে ধর্মকে স্বাধীনতার ক্ষেত্রে যেভাবে ব্যবহার করছে সেটা কেবলমাত্র যেন মনে হচ্ছে গণমাধ্যমেও আপনাদের কাছে এটা শুধু মনে হচ্ছে যেন এটা আওয়ামী লীগেরই বিষয়। অবশ্যই আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে তাদের বিষয়, কেননা স্যার যেভাবে আমাদেরকে বিশ্লেষণ করেছেন উনি পর্যায়ক্রমে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে জামাত আবার সারফেস করেছে ৭৫-এ বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পরে সামরিক শাসনের সময় কিন্তু জামাতকে আরো সুসংগঠিত করা হয়েছে। এবং আমরা আজকে যে যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলছি, প্রচুর যুদ্ধাপরাধী যাদেরকে আসলে মোটেও মাফ করা হয়নি, এটা একটা প্রক্রিয়াধীন ব্যাপার ছিল, যে চার্জশিট হয় নাই বলে যে আমি সাধারণীকরণ করব তা নয়, কিন্তু তারা মন্ত্রিত্ব পেয়েছে, তারা ফ্ল্যাগ দিয়ে গাড়ি চালিয়েছে সবকিছু। কিন্তু এই ব্যক্তিগুলোকে যখন আমরা ক্ষমতায় বসিয়েছি তখন এরা আরো সুসংগঠিত হয়েছে, এরা শাখা প্রশাখা হয়েছে। এখন একটু আগেই আমরা এই অনুষ্ঠানে আসার আগে আমরা আলোচনা করছিলাম যে আওয়ামী লীগের কত পার্সেন্ট ভোট আছে আর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির কত পার্সেন্ট ভোট। কিন্তু এটাও তো ঠিক যে আমাদের দেশে অসংখ্য জনগণ আছে যাদেরকে আমরা বলে থাকি ফ্লোটিং ভোট, তাদের তো একটু চিন্তা চেতনা আছে। কিন্তু সেই ক্ষেত্রে আমি এখানে বলবো একজন সমাজবিজ্ঞানী হিসাবে যে ৭৫ পরবর্তী আমাদের যে সংবিধান, যেটা আপনি সামনে নিয়ে বসে আছেন, যেটা খুঁচিয়ে খুঁচিয়ে পরিবর্তন হয়েছে, ৭২-এর স্পিরিটে এখন আমরা যেতে ছিল, পুরোপুরি যেতে পারছি না। কোনো কোনো জায়গায় আমরা সংশোধন এনে আমরা দেখছি বর্তমান যে রাজনৈতিক দলটি ক্ষমতাসীন তারা ৭২-এর স্পিরিটে ফিরছে, কিন্তু পুরোপুরি কি তারা ফিরতে পারবেন সেই প্রেক্ষাপটটা কি বাংলাদেশে আছে কিনা, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে? আমি একটু স্যার আপনার কাছে আসবো যে অধ্যাপক ফেরদৌস হোসেন, আপনি যদি একটু বলতেন যে সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে জামায়াত দ্বিতীয় দিনের মতো আজ হরতাল করেছে, রায় ও হরতালের ব্যাপারে বরাবরের মতোই বিএনপি নীরব, বিএনপি এই প্রসঙ্গে কোনো কথা বলে নেই, কিন্তু ২০ দলে এর কি প্রভাব পড়বে বলে আপনার মনে হয়?